শাসক দলের বিরুদ্ধে ওটা অভিযোগকে কি লাগু করার চেষ্টা হচ্ছে? দেখুন, উনি লঘু করতে চাইলেই তো আর লঘু হবে না। সবাই চক্রান্ত করেছে, বিরোধীরা চক্রান্ত করেছে, বৈমাত্র আচরণ করেছে, মামলা করেছে, মোকদ্দমা সব করেছে। চুরিটা কে করেছে ভাই? চুরিটা কে করেছে? চুরিটা তো আপনি করেছেন এবং আপনার পিসি করেছে, আর আপনার দলের নেতারা করেছে। চাকরি গেছে আপনাদের চুরির জন্য, এবং তারপরে নিজেদের চুরিটাকে আড়াল করার জন্য 5-6 বছর সময় পেয়েও, বারবার করে কোর্ট বলার পরেও, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলার পরেও সেগ্রিগেটেড লিস্ট জমা দেননি, চাল আর কাকড় আলাদা করেননি। অতএব চুরির টাকাটা আমি হজম করব, আর তারপরে লোকে চাকরি যাওয়ার গল্প শোনাবো। যাদের চাকরি চলে গেছে তাদের কাছেও কারণটা খুব স্পষ্ট, কাদের জন্য চাকরি চলে গেছে। জঙ্গিপুরে তাণ্ডবের পিছনে বহিরাগতরা রয়েছে, স্বীকার করে নিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। কোথা থেকে ঢুকছে পুলিশ বা চুপ কেন? কারো কি প্রচ্ছন্ন নির্দেশে এগুলো ঘটনা ঘটছে? দেখুন, জঙ্গিপুরকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে, এবং ইতিমধ্যে 3জন মানুষের মৃত্যু ঘটে গেছে এখনো পর্যন্ত, এইটা পরিষ্কার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিকল্পনায় হয়েছে। ওয়াকফ যেভাবে বিজেপি পাশ করিয়েছে, এটা একটা বেআইনি সংশোধনী পাশ করিয়েছে, এই নিয়ে প্রতিবাদ সবাই করছে। গোটা দেশের বিরোধী দল করছে, বিভিন্ন রাজ্যে প্রতিবাদ হচ্ছে, কিন্তু গোটা ভারতের কোথাও এই প্রতিবাদের নামে এই ধরনের সাম্প্রদায়িক সংঘর্ষ তৈরি হয়নি। পশ্চিমবাংলায় হলো শুধুমাত্র 26,000 শিক্ষকের চাকরি চলে গেল কোর্টের রায়ে। তৃণমূল কংগ্রেস চেষ্টা করলো বিরোধীদেরকে অভিযুক্ত করে বিকাশ ভট্টাচার্যের দোষ, সিপিএমের দোষ ইত্যাদি করে তীরটা আমাদের দিকে ঘোরানোর, পারল না। এখন তৃণমূলের নেতাদের বাড়িতে লোকে চড়াও হবে, যারা টাকা দিয়ে চাকরি কিনেছে টাকাটা ফেরত চাইবার জন্য। আর ওদের চুরির জন্য যে সৎ ছেলেমেয়ের চাকরি চলে গেল, তারা কৈফিয়ত চাইতে এখন তৃণমূলের নেতাদের বাড়ি ঘেরাও করবে। আলোচনাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য একেবারে এই সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে ওদের বাহিনীকে নামিয়ে দিয়ে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে, উত্তেজনা তৈরি করে, আর উল্টো দিক থেকে শুভেন্দু অধিকারীদের পাল্টা বিবৃতি করে একেবারে পরিকল্পনা করে মুর্শিদাবাদে এই অশান্তির পরিবেশ লাগানো হলো। আর বহিরাগতর কথা বলছেন খলিলুর রহমান, আপনারাই তো বহিরাগত হয়ে গেছেন। আপনাদের এমএলএ ফারাক্কার মিডিয়াকে বাইট দিয়ে বলছে ওখানে ঝামেলা হচ্ছে বলে আমি আমার পরিবারকে নিয়ে অন্য জায়গায় শিফট করে গেছি, এলাকা ছেড়ে দিয়েছি। আপনার এমএলএ বলছে। আপনি খলিলুর রহমান, আপনাকে গাড়ি থেকে নামিয়ে লোকে আরেকটু হলে চাপকাতে যাচ্ছিল, এমন আপনার গ্রহণযোগ্যতা আপনার এলাকায়। এবং সবচেয়ে বড় কথা, পাশের কেন্দ্র মুর্শিদাবাদ, বহরমপুর, তারও একটা অংশ নওদারতেও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে। বহরমপুরের এমপি ইউসুফ পাঠান এই সময় পোস্ট করছে, ইনস্টাগ্রামে পোস্ট করছে কি লেজি কাম আফটারনুন, ওয়ার্ম টি, সুন্দর অ্যাম্বিয়েন্স। আপনারাই তো বহিরাগত, আপনাদের এমএলএ এমপিগুলো বহিরাগত। তাদের যে মানুষ ভোট দিয়ে জিতিয়েছিলেন, যে এলাকার তারা জনপ্রতিনিধি, সেখানে আগুন জ্বলছে, এরা কেউ ইনস্টাগ্রামে বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করছে, আর কেউ এলাকা ছেড়ে পরিবার নিয়ে পালিয়ে যাচ্ছে। আপনারাই তো বহিরাগত, আগুন লাগিয়ে এখন কেটে পড়ছেন। ইউসুফ পাঠান তো সাংসদ, সে কি দায় এড়িয়ে যেতে পারে? মানে এই যে এখন দেখুন, দায় নেওয়ার জন্য তো এটা কেউ সাংসদ হয় না। এই এখন কি হয়েছে, তৃণমূল বিজেপির আমলে রাজনীতিটা হয়ে গেছে একটা রিটায়ারমেন্ট বেনিফিট প্যাকেজ। কিছু লোক ক্রিকেট খেলতো, ইউসুফ পাঠান এখন আর খেলাধুলো হয় না, একটা পোস্ট রিটায়ারমেন্ট প্যাকেজ হয়ে গেল রাজনীতি। কোথায় আপনার মনোজ তিওয়ারি, কোথায় লক্ষ্মীরতন শুক্লা, বাবুল সুপ্রিয়, এখন আর গান গাওয়ার জন্য কেউ ডাকে না, তো নে চল কী করবো, এমপি হয়ে যাই, মন্ত্রী হয়ে যাই। লকেট চ্যাটার্জি সিনেমা পায় না, চল রাজনীতিতে চলে যাই, এমপি হয়ে যাই। এখন রাজনীতি হচ্ছে কিছু লোকের পোস্ট রিটায়ারমেন্ট প্যাকেজ হয়। রচনা ব্যানার্জি লাস্ট কবে সিনেমা করেছে কেউ জানে না। টেলিভিশনে একটা প্রোগ্রাম অ্যাঙ্কারিং করেন, মাসার শো করে বেড়ান। এখন দেখলেন না, মাসার সময় তো খালি সিজনে ইনকাম, নভেম্বর থেকে ফেব্রুয়ারি ইনকাম, এমপি হয়ে গেলে সারা বছর ইনকাম, চল এমপি হয়ে যাই। কিন্তু আমরা মানুষের কাছে বলছি, আজকে যদি মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরীরা থাকতেন ওই মুর্শিদাবাদের এমপি, তাহলে চিন্তা করুন আজকে মুর্শিদাবাদের চেহারাটা কী হতো। আর ইউসুফ পাঠান, খলিলুর রহমানদের জন্য, আবু তাহেরদের জন্য আজকে মুর্শিদাবাদের কী চেহারা। এলাকার মানুষজনের দাবি, ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের ভাই কাউসার আলীর নেতৃত্বেই হয়েছিল এই ওয়াকফ আন্দোলন এবং এই হিংসার ঘটনা। এলাকার মানুষ এটা বলছেন। সেক্ষেত্রে এলাকার মানুষের, যদি এলাকার মানুষের ভোটে এরা জিতে থাকে, সেই বেলা যদি মানুষের মতামতটা গ্রহণযোগ্য হয়, তাহলে এলাকার মানুষ যখন এদেরকে দাঙ্গা হাঙ্গামার করার কাজে সরাসরি অভিযুক্ত করছেন, তখন এলাকার সেই মানুষের সেই মতামতটাকে উড়িয়ে দেওয়া যাবে না, ওকে গ্রেপ্তার করতে হবে। কেন গ্রেপ্তার করা হবে না? এবং এই ঘটনা তো আমাদের কাছে নতুন নয়। একই রকমভাবে আমরা এর আগে দেখেছিলাম ধুলাগড়ে তৃণমূলের 2 নেতা মিলিয়ে দাঙ্গা লাগিয়েছিল, আজ থেকে কয়েক বছর আগে, আপনাদের মনে থাকবে। তৃণমূলের এক হিন্দু নেতা হিন্দু পক্ষকে লিড করছে, তৃণমূলের এক মুসলমান নেতা মুসলমান পক্ষকে লিড করছে, এই করে ধুলাগড়ে দাঙ্গা লাগানো হয়েছিল। এক জিনিস হচ্ছে মুর্শিদাবাদে, এবং দেখলে গা ঘিন ঘিন করে একজন মুখ্যমন্ত্রী কত বড় ঠান্ডা মাথার চক্রান্তকারী হতে পারেন। নিজের রাজ্যে সিদ্ধান্ত করে দাঙ্গা বাঁধালেন একটা জেলাতে, শুধুমাত্র
তার নিজের দলের লোকের টাকা খেয়ে ধরা পড়ে যাওয়াটাকে আড়াল করবেন বলে। বৈষ্ণবনগরে তৈরি হয়েছে রিলিফ ক্যাম্প। মুর্শিদাবাদ থেকে যারা প্রাণ ভয়ে পালাচ্ছেন তাদের সেখানে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখুন, এটা আমাদের কাছে অত্যন্ত যন্ত্রণার ঘটনা, অত্যন্ত দুঃখের ঘটনা। দেশভাগের সময় যে ধরনের রিলিফ ক্যাম্প তৈরি করতে হতো সাম্প্রদায়িক সংঘর্ষে ঘরছাড়া মানুষের জন্য, আজকে স্বাধীনতার এতগুলো বছর পরে আজকের পশ্চিমবাংলায় 2025 সালে রিলিফ ক্যাম্প তৈরি করতে হচ্ছে। এই দায় কার? এই ব্যর্থতা কার? 92 সালে যখন গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল, তখন গোটা বাংলা জুড়ে কোথাও তো এরকম রিলিফ ক্যাম্প তৈরি করতে হয়নি, কোথাও তো একজন মানুষকে ঘরছাড়া হতে হয়নি। এখন কোর্টের নির্দেশে মুর্শিদাবাদে সেনা নামাতে হয়েছে। 92 সালে কোর্টের নির্দেশ লাগেনি, জ্যোতি বসুর নির্দেশে সেনা নামিয়ে দিয়েছিলেন এবং সেনাকে বলেছিলেন কোথাও যদি কেউ দাঙ্গা করতে আসে, সে হিন্দু হোক, মুসলমান হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যেই হোক, কোমরের নিচে গুলি করতে হবে না, একবারে মাথা টিপ করে গুলি করবে। মাথায় গুলি করবে, দাঙ্গাবাজকে সোজা শুট অ্যাট সাইড করে দেবে। পরের মুহূর্ত থেকে দাঙ্গা বন্ধ হয়ে গেছিল, কোথাও আর কারোর ক্ষমতা হয়নি। আজকে কেন করতে হচ্ছে বাংলায় রিলিফ ক্যাম্প? এই ব্যর্থতার দায় কে নেবে? এই লজ্জার দায় কে নেবে? থানার সামনেই তৃণমূল বিধায়কের বাড়িতে হামলা, পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। ক্ষোভ উপড়ে দিলেন বিধায়ক। নেতারাই যখন নিরাপদ নেই, সাধারণ মানুষ কী হবে? নেতাগুলো প্রথমে দাঙ্গা লাগাবে, নেতাগুলো প্রথমে হাঙ্গামা লাগাবে, এরা প্রথমে টাকা খাবে লোকের থেকে, চুরি করবে, তারপর চুরি করে যখন ধরা পড়ে যাবে তখন নিজের গা বাঁচানোর জন্য সাম্প্রদায়িক সংঘর্ষ লাগিয়ে দেবে। আর নগর পুড়লে দেবালয় এড়াবে না, সাধারণ মানুষের প্রাণ যাবে, সাধারণ মানুষের ঘর পুড়বে, আর তোমরা নেতাগুলো সমস্ত শান্তিতে ঘুরে বেড়াবে। এ তো হওয়ার নয়। এখন বাঘের পিঠে চেপে পড়ে এসেছে, এখন পিঠ থেকে নামতে পারছে না। এরা নিজেরা তো মরবেই, গোটা পশ্চিমবাংলাকে জ্বালিয়ে ছারখার করে মরবে যদি এদের হাত থেকে বাংলাকে মুক্ত না করা গেছে। 16ই এপ্রিল সুপ্রিম কোর্টে ওয়াকআপ বিলে শুনানি, তারপরেই পরবর্তী কর্মসূচি। ওয়াকআপ প্রতিবাদ কর্মসূচি বাতিল করা হচ্ছে জেলায় জেলায়। দেখুন, সেটা যারা এই কর্মসূচি নিচ্ছেন তারা বলতে পারবেন, কিন্তু আমরা আমাদের দলের জায়গা থেকে একটা কথা বলতে পারি, ওয়াকফের যে আইন, যে সংশোধনী বিজেপি এনেছে তা একেবারে অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ওরা সংখ্যার জোরে, গায়ের জোরে এই কাজগুলো করছে। যেরকম নোট বাতিল করে বলেছিল দুর্নীতি শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হয়নি। যেরকমভাবে সিএএ করে বলেছিল ভারতে অনুপ্রবেশের সমস্যা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়নি, তেমন ওয়াকফ করেও যে কথাগুলো বলছে সেগুলো কোনোটার মীমাংসা হবে না। বলেছিল কাশ্মীরে 370 অ্যাব্রোগেট করে দিয়ে বলেছিল যে কাশ্মীরে নাকি সবাই গিয়ে জমি কিনবে আর কাশ্মীর সমস্যা মিটে যাবে, মিটে যায়নি। ওগুলো সংখ্যার জোরে করেছিল, তেমন এটাও সংখ্যার জোরে করেছে। এর পেছনে কোনো যুক্তি নেই, লজিক নেই। কিন্তু তার পাশাপাশি এইটাও ঘটনা, ওয়াকফের বিরুদ্ধে প্রতিবাদ শুধুমাত্র একটা সম্প্রদায়ের মানুষের প্রতিবাদ নয়। এটা যদি অগণতান্ত্রিকই হয়ে থাকবে তাহলে ভারতবর্ষের হিন্দু মুসলমান নির্বিশেষে গণতান্ত্রিক মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন। কতগুলো মৌলানা মৌলবীর কথা শুনে রাস্তায় নেবে বাস পোড়ালে, ট্রাম পোড়ালে, তাতে যারা বিজেপির হয়ে কাজ করছে তাদেরই হাত শক্ত হবে। তাই যারা এই কাজটা করছেন তাদের কাছেও আমরা আবেদন করছি, দুটো রাজনৈতিক দল তাদের স্বার্থে আপনাকে ব্যবহার করছে, আর তাদের হাতে ব্যবহৃত হয়ে আপনি নিজের পড়শিকে খুন করতে যাচ্ছেন। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। সাধারণ মানুষের কাছেও আমরা আবেদন করছি যে এদের প্ররোচনায় পা দেওয়া যাবে না, এবং দুই সম্প্রদায়ের বা সমস্ত সম্প্রদায়ের যারা শিক্ষিত মানুষ আছেন, যারা চেতনাসম্পন্ন মানুষ রয়েছেন, যারা সবার কাছে গ্রহণযোগ্য মানুষ রয়েছেন, তাদেরকে আমরা আবেদন করছি, সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে মানুষকে সেই দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হবে। আপনারা এলাকায় এলাকায় শান্তি মিছিল করুন, নাগরিক বৈঠক করুন, আমরা সবাই মিলে, সরকার যদি না পারে আমরা সবাই মিলে পরিবেশকে শান্ত করব, আমরা সবাই মিলে পরিবেশকে আবার গণতান্ত্রিক করব। এই জিনিস তো দেখেছে পশ্চিমবাংলায় এর আগে। 92 সালে যখন ওরকম টেনশন তৈরি হয়েছিল গোটা দেশ জুড়ে, বারবার যে কথা বলছি, যেমন জ্যোতিবাবু সরকার, বামফ্রন্ট সরকারের যেমন চেষ্টা ছিল, আমরা দেখেছিলাম মাদার টেরেসা সেই সময় কলকাতার রাস্তায় নেবে হাতে একটা হ্যান্ড মাইক নিয়ে রাস্তায় অ্যাপিল করতে করতে যাচ্ছেন যে সবাই ভাই ভাই মিলেমিশে থাকুন। আজকের সমাজে এত বুদ্ধিজীবী আমরা দেখি যারা মুখ্যমন্ত্রীর একটা ডাক পেলে মানে একেবারে কি বলবো, এক পায়ে লাফাতে লাফাতে চলে যায় অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আর টাকা নেওয়ার জন্য, 21শে জুলাইয়ের মঞ্চে গিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে থাকে। সেই সমস্ত বুদ্ধিজীবীরা কোথায়? সেই সুশীল সমাজ কোথায়? আপনাদের সবার কাছে আবেদন করছি, আপনারা অবস্থান নিন। আপনারা যদি 5 জন মানুষ আপনাদেরকে ভালোবাসে, আপনাদেরকে সম্মান করে, তাহলে আপনারা এগিয়ে এসে দায়িত্ব নিয়ে মানুষের সামনে যান। আমরা এবং সরকারকেও অনুরোধ করছি, দাঙ্গা করার জন্য যে যেখানে যেতে চায় আরামসে চলে যাচ্ছে, আর কোনো রাজনৈতিক দল, কোনো বুদ্ধিজীবী তারা যদি কোথাও শান্তি স্থাপন করার জন্য যেতে চায়, আপনার পুলিশ তাকে গ্রেপ্তার করছে, তাকে আটকে দিচ্ছে। এই যদি মুখ্যমন্ত্রীর ভূমিকা হয়, যদি সরকারের ভূমিকা হয়, পুলিশের ভূমিকা হয়, তাহলে সরকার কি চায়? অশান্তি বাড়ুক না কমুক? আমরা দেখতে পাচ্ছি না এগুলো চোখের সামনে কি হচ্ছে, কেন হচ্ছে? বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেবে, হুঙ্কার অর্জুন সিংয়ের। দেখুন, এই অর্জুন সিং নিজে
বছরে 6 মাস পালিয়ে বেড়ায়, নিজের বাড়ির সামনে গিয়ে লোকে বোম মেরে যাচ্ছে, কিছু করতে পারছে না, আর ও এসে বিহার থেকে লোক ঢুকিয়ে, ঝাড়খণ্ড থেকে লোক ঢুকিয়ে মুর্শিদাবাদ ঠান্ডা করবে? আর এটা কি বিজেপির রাজনীতি? বিজেপির নেতারা বলুক। অর্জুন সিং এর মতো, ইনি তো, এনার কথা কি উত্তর দেবো? ইনি পৃথিবীর প্রথম অর্জুন, যিনি নিজেও জানেন না উনি পাণ্ডবদের সাইডে আছেন না কৌরবদের সাইডে আছেন। এনাকে আমরা সিরিয়াসলি নিই না, কিন্তু আমরা বিজেপি নেতাদেরকে বলছি, এটাই তার মানে আপনাদের ঘোষিত রাজনীতি? তো বিহার, ইউপি, ঝাড়খণ্ডের লোক এসে পশ্চিমবাংলা চালাবে, এটাই বিজেপির পলিসি? তো এটাই বিজেপির নীতি? তো তাহলে জেনে রাখুন, পশ্চিমবাংলার মানুষ যেরকম বিহার, ইউপি চালাতে যাচ্ছে না, তেমন বিহার, ইউপির লোক দিয়েও পশ্চিমবাংলা চালানো যাবে না, এটা পশ্চিমবাংলার মানুষ গ্যারান্টি করবে। যদি বিহার, ইউপির মানুষকে নিয়ে রাজনীতি করার থাকে, শুধুমাত্র বিহার, ইউপির মানুষকে নিয়ে রাজনীতি করার থাকে, তাহলে বিহার, ইউপিতে গিয়ে রাজনীতি করুন, তাহলে পশ্চিমবাংলায় রাজনীতি করতে আসতে হবে না। ওয়াকআপ প্রতিবাদের নামে তাণ্ডবে বাঙালি হিন্দুদের অস্তিত্বের সংকট, সর্বভারতীয় স্তরে আরএসএস ঘনিষ্ঠ পত্রিকায় প্রতিবেদন, প্রশ্ন নেপথ্যে কে? দেখুন, আরএসএসের পত্রিকা এই ধরনের প্রতিবেদনই বেরোবে, ওদের পত্রিকা সবসময় দাঙ্গা লাগানোর কাছেই লাগবে, তার বাইরে কোনো ইয়েতে লাগবে না। ওয়াকফের সাথে বাঙালি হিন্দুর কি সম্পর্ক রয়েছে? অশান্তি যদি হয় তাহলে বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, বিহারি খ্রিস্টান সবারই অসুবিধা। কোনো সাধারণ মানুষ, গণতান্ত্রিক মানুষ কখনো চাইবে না যে দাঙ্গা, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাটের পরিবেশ থাকুক। তার বাইরে ওয়াকফের আইন কি হলো না হলো, মুসলমান সম্প্রদায়ের হয় খারাপ হবে অথবা ভালো হবে, এর মধ্যে বাঙালি হিন্দু আসছে করতে গিয়ে, এগুলো সমস্ত হচ্ছে ওই যখন আগুন লেগেছে তখন জল ঢালার বদলে পেট্রোল ঢালার কথা। এটাই আরএসএসের কাজ, এটাই আরএসএসের পরিচয়। এইগুলোকে দিয়েই আমরা আরএসএসকে আরও ভালো করে চিনি এবং আরও বেশি করে ঘেন্না করি। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে সল্টলেক থেকে অনশন তুলে নিলেন চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি, শাসক দলের হুমকির শিকার হচ্ছেন তারা, তাই আপাতত অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। দেখুন, একটা কথা বলছি, ওনাদের যন্ত্রণাটা খুব স্বাভাবিক, কিন্তু অনশন করেও কালকেই এর কোনো সমাধান বেরিয়ে যাবে বলে আমরা অন্ততপক্ষে আশাবাদী নই। আশাবাদী হতে পারলে আমরা খুশি হতাম, কিন্তু আশাবাদী নই। ঘটনাটা হচ্ছে, এই সরকারের হাতে সুযোগ ছিল বহু আগে এদের চাকরিটাকে রক্ষা করার, হাইকোর্টে সেগ্রিগেটেড লিস্ট জমা দিয়ে। এই সরকার সেটা করেনি। এখন যে জায়গায় সরকার চলে এসছে, ভারতের হায়েস্ট কোর্ট থেকে, তার হায়েস্ট বেঞ্চ থেকে অর্ডার চলে আসার পরে এখন সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গ সরকারেরও হাতে কিছু নেই। এখন এই ব্রাত্য বসু যেগুলো বলছেন 17 তারিখ এই করবো, 21 তারিখ লিস্ট পার করবো, এগুলো বলে খালি সময় খরচা করছেন। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারেরও দে হ্যাভ মিসড দ্য বাস ছেড়ে চলে গেছে, বাস স্টপ ছেড়ে বাস বেরিয়ে গেছে। এখন পশ্চিমবঙ্গ সরকারের হাতেও আর কিছু নেই। পশ্চিমবঙ্গ সরকার জেনে শুনে নিজেদের চুরির টাকাটাকে বাঁচিয়েছে, এই ছেলেমেয়েগুলোকে বলি দিয়েছে। অতএব এখন যা হওয়ার আদালতের ইন্টারভেনশনেই হবে, যদি কিছু হওয়ার থাকে। এবং এখানে আমরা বলছি যে আজকের এই পরিস্থিতিতে একটা মাত্র সমাধান এইটা হতে পারে, যে কারণে দেখুন, এসএসসিকে যদি আবার নিয়োগের দায়িত্ব দেওয়া হয়, রাজ্য সরকার যদি আবার নিয়োগ করে, তাহলে তারা আবার জাল নিয়োগ করবে। কেননা যাদের কাছ থেকে এরা টাকা খেয়ে বসে আছে, তাদের চাকরিতে এদেরকে রক্ষা করতেই হবে, নাহলে তো এদের সমস্যা হবে। অতএব এরা আবার জাল নিয়োগ করবে। তাই আমরা চাই সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট, যদি সুপ্রিম কোর্ট সেরকম পরামর্শ দেয় হাইকোর্টকে, কলকাতা হাইকোর্ট অ্যাকাডেমিশিয়ানদেরকে নিয়ে, শিক্ষাবিদদেরকে নিয়ে, এবং কল্যাণময়ের মতো চোর শিক্ষাবিদ নয়, মানিক ভট্টাচার্যের মতো চোর শিক্ষাবিদ নয়, একেবারে সৎ, যাদের ভালো রেপুটেশন রয়েছে, অতীতে বিভিন্ন কাউন্সিল তারা সামলেছেন সফলভাবে, এই সমস্ত শিক্ষাবিদদেরকে নিয়ে কমিটি তৈরি করা হোক কোর্টের নজরদারিতে, এবং সেই কমিটির মাধ্যমে পুনর্নিয়োগ হোক, যাতে যোগ্য ছেলেমেয়েরা সপদে বহাল হয়। আবার আরও যারা বঞ্চিত, এতদিন ধরে তারা রিক্রুটেড হয়নি, তাদের মধ্যে যারা যোগ্য তারা যেন রিক্রুটেড হয়, এবং যারা এই চাকরিটা যাদের প্রাপ্য নয়, তাদেরকে যেন এই চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। এবং তারাও যখন, যারা তৃণমূলকে টাকা দিয়ে চাকরি কিনতে বাধ্য হয়েছে, যদি তারা সেই টাকাটাকে ফেরত পাওয়ার জন্য আইনি এবং রাজনৈতিক লড়াই করে, আমরা তাদের পাশেও সেই লড়াইয়ে থাকব। কিন্তু এই চাকরিটা যাদের করার কথা তারা করুক, কেননা এটা খালি কয়েকজনের চাকরির প্রশ্ন নয়, ছেলেমেয়েরা যাতে যোগ্য শিক্ষকের কাছে পড়তে পারে, পড়াশোনা করতে পারে, তারও প্রশ্ন। সুতরাং এছাড়া এই মুহূর্তে কোনো সলিউশন আছে বলে, দেখুন, হাওয়া গরম করার জন্য অনেক কিছু বলা যায়, কিন্তু লজিক্যালি ভেবে দেখলে দেখা যাবে এই মুহূর্তে তার কোনো সলিউশন নেই। অতএব এই ছেলেমেয়েদের কাছেও আমরা আবেদন করব যে এদের এই চোট চিটিংবাজগুলোর জন্য আপনাদের ওপর অনেক দুর্যোগ ইতিমধ্যে এসছে, পরিবার এখন সংকটে, তার মধ্যে অনশন করে শুধু নিজের শরীর খারাপ করে এদেরকে দিয়ে কিছু করাতে পারবেন না, কারণ এদের যা করার ছিল এরা করে দিয়েছে। অতএব শরীর ভালো রাখতে হবে এবং এদের বিরুদ্ধে লড়াই করে নিজের হক ছিনিয়ে আনতে হবে।